সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে রাশিয়াকে বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে ইরান। ইরানের তৈরি ফাতে 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতে পেতে উদ্গ্রীব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার কয়েক ডজন সামরিক সদস্য ইরানে প্রশিক্ষণ নিচ্ছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শিগগিরই এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে ইরান। এবারে জানাবো গাজায় ইসরায়েলি রকেট হামলায় নিহত শতাধিক। ইসরায়েল ফিলিস্তিনি চলমান সংঘাতের মধ্যেই ফের রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার গাজায় একটি স্কুলে এই ভয়াবহ হামলা চালানো হয়, যে হামলায় 100 জনেরও বেশি নিহত হয়েছেন বলে দাবি করছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন। জানাবো মিয়ানমারে ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত 150। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের বাংডুতে ভয়াবহ ড্রোন হামলা ঘটেছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হওয়া এ হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে শঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শনিবার জানিয়েছে, গত সোমবার এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার রোহিঙ্গারা জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে। এদিকে কুরস্কে পারমাণবিক নিরাপত্তায় ইউক্রেন রাশিয়াকে সংযত হওয়ার আহ্বান। রাশিয়ার কুরস্ক অঞ্চলে পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেন এবং রাশিয়াকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা প্রধান। এবং সর্বশেষ জানাবো বন্যাত্মদের রাজধানীতে সরিয়ে নিচ্ছেন কিম জং উন। উত্তর কোরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত 15,000-এরও বেশি মানুষকে রাজধানীতে সরিয়ে নিচ্ছেন সেদেশের সরকার। দেশটির নেতা কিম জং উন জোর দিয়ে বলেছেন, বিদেশ থেকে সাহায্যের প্রস্তাব আসা সত্ত্বেও পুনরুদ্ধার প্রচেষ্টা স্বনির্ভর ভিত্তিক হবে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাশিয়াকে বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে ইরান। ইরানের তৈরি ফাতে 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতে পেতে উদ্গ্রীব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার কয়েক ডজন সামরিক সদস্য ইরানে প্রশিক্ষণ নিচ্ছে। ইউক্রেনের যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শিগগিরই এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে ইরান। ইরান অতি সত্বর তাদের ফাতে 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মস্কোকে সরবরাহ করতে যাচ্ছে। ইউরোপের দুটি গোয়েন্দা সূত্র সংবাদ মাধ্যম রয়টার্সকে তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার সূত্র জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা গত 13 ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে একটি চুক্তি সই করেছে বলে মনে করা হচ্ছে। এর অধীনে এসব অস্ত্র সরবরাহ করা হবে, যা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। সূত্র জানিয়েছে, ফাতে 360 ক্ষেপণাস্ত্রের পরিচালনা শিখতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা ইরানে গেছে। 120 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম 150 কেজির ওয়ারহেড বহন করতে পারে। রুশ সেনাদের প্রশিক্ষণ শেষে এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হতে পারে। মস্কো নিজস্ব ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে, তবে বহরে ফাতে 360 যুক্ত হলে ইউক্রেনে হামলা জোরদার করতে পারবে তারা। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, ইরান যদি এ ধরনের হস্তান্তর নিয়ে এগিয়ে যায় তাহলে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা এবং G7 অংশীদাররা প্রস্তুত। মুখপাত্র বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সমর্থনের কারণে উত্তেজনা নাটকীয়ভাবে বাড়বে। ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর থেকে মস্কো তেহরানের মধ্যে সম্পর্ক নজিরবিহীনভাবে বাড়ছে। এতে প্রায় উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি রকেট হামলায় নিহত শতাধিক। ইসরায়েল ফিলিস্তিনি চলমান সংঘাতের মধ্যেই ফের রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার গাজার একটি স্কুলে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল, যে হামলায় 100 জনেরও বেশি নিহত হয়েছে বলে দাবি করছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের হামলার বিষয়ে গাজার প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, মৃতের সংখ্যা এখন 90 থেকে 100-এর মধ্যে। আরও বহু মানুষ আহত হয়েছেন। 3টি ইসরায়েলি রকেট ওই স্কুলে আঘাত হানে, যেটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল ছিল। রকেট হামলার প্রভাবে স্কুলটিতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ফলে ভবনে আটকা পড়েছে অনেকেই। আটকা পড়াদের উদ্ধার অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আর এই ঘটনাকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। তারা বলছে, এ হামলায় আটকা পড়াদের মধ্যে অনেকেই আগুনে পুড়ে গেছে। এ বিষয়ে বাসাল আরও বলেন, উদ্ধার কাজে নিয়োজিতরা শহীদদের মৃতদেহ উদ্ধার এবং আহতদের উদ্ধার করতে কাজ করছে, সেই সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় 2টি স্কুলে হামলা চালায়, সেখানে কমপক্ষে 18 জন নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর সে সময় হামলার সম্পর্কে বলেছিল,
তারা হামাসের কমান্ডো সেন্টারে হামলা চালিয়েছে। শনিবার গাজা শহরের আল শাহবা এলাকায় আল তাবাইন স্কুলে বিমান হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তারা হামাস সন্ত্রাসীদের আক্রমণ করেছে, যেটি হামাসের কমান্ডো এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে রয়েছে। সেই সঙ্গে তাদের দাবি, বিমান হামলায় আঘাতপ্রাপ্ত স্কুলের ভিতর থেকে সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালাচ্ছিল। মিয়ানমারে ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত ১৫০। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের মাংডুতে ভয়াবহ ড্রোন হামলা ঘটেছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হওয়া এ হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শনিবার জানিয়েছে, গত সোমবার এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার রোহিঙ্গাদের জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছিলেন। একাধিক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছে, ড্রোন হামলার পর মরদেহর স্তূপ জমে গিয়েছিল। যারা বেঁচে গিয়েছিল তারা ওই ধ্বংসস্তূপে গিয়ে নিজেদের পরিবার পরিজনের খোঁজ করছিলেন। নিহতদের মধ্যে এক গর্ভবতী নারী এবং ২ বছর বয়সী মেয়েও ছিল। অনেকদিন ধরেই রাখাইন রাজ্যের সব জায়গায় মিয়ানমারের জান্তা বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে লড়াই হচ্ছিল। সোমবার এই হামলা সাম্প্রতিক সময় রোহিঙ্গাদের উপর হওয়া হামলার মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী। প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই ড্রোন হামলা চালিয়েছে। তবে আরাকান আর্মি এমন অভিযোগ অস্বীকার করেছে। তারা এর বদলে সেনাবাহিনীর উপর দায় চাপিয়েছে। অপরদিকে সেনাবাহিনীও ভয়াবহ এ হামলার দায় বিদ্রোহীদের উপর দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কর্দমাক্ত ভূমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মরদেহ। তাদের সুটকেস এবং ব্যাগের পাশেই পড়েছিল। ভয়াবহ হামলা থেকে বেঁচে ফেরা ৩ জন জানিয়েছেন ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অপরদিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি ৭০টি মরদেহ পড়ে থাকতে দেখেছেন। তবে রয়টার্স নিহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হতে পারেনি। অবশ্য কোথায় হামলা হয়েছে সেটি জানতে সমর্থ হয়েছে রয়টার্স। সংস্থাটি বলেছে, মিয়ানমারের উপকূলীয় শহর মাংডুতে এ হামলা হয়েছে। মোহাম্মদ ইলিয়াস নামের এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার পর গর্ভবতী স্ত্রী এবং ২ বছর বয়সী মেয়ে আহত হয়েছে। তারপর তাদের মৃত্যু হয়। যখন ড্রোন থেকে মানুষের উপর হামলা চালানো শুরু হয়, তখন তিনি তাদের সঙ্গেই দাঁড়িয়েছিলেন। তিনি পালিয়ে বাংলাদেশে চলে আসেন। বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, তিনি কয়েকবার গোলার শব্দ শুনতে পান। ওই সময় নিজেদের বাঁচাতে শুয়ে পড়েন। উঠে দাঁড়িয়ে দেখেন তার স্ত্রী, কন্যা গুরুতর আহত এবং বেশ কয়েকজন আত্মীয় মারা গেছে। অনেক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছে, হামলা থেকে তিনি, তার স্ত্রী এবং নবজাতক বেঁচে গেছেন। এখন তিনি বাংলাদেশের একটি শরণার্থী ক্যাম্পে রয়েছেন। শামসুদ্দিন বলেন, হামলায় তিনি অনেককেই নিহত এবং আহত অবস্থায় গঙ্গাতে দেখেছেন। কুরস্কে পারমাণবিক নিরাপত্তায় ইউক্রেন রাশিয়াকে সংযত হওয়ার আহ্বান। রাশিয়ার কুরস্ক অঞ্চলে পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেন এবং রাশিয়াকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান। শুক্রবার রাতে IAEA মহাপরিচালকের রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে বলেছেন, সংস্থাটি কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে কথিত সামরিক তৎপরতার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সশস্ত্র সংঘাতকালে ওই অঞ্চলের পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষকে 7টি অপরিহার্য স্তম্ভ মেনে চলার আহ্বান জানিয়েছেন IAEA প্রধান। তিনি বলেছেন, সংশ্লিষ্ট ইউক্রেনীয় রাশিয়ান কর্তৃপক্ষের সাথে তিনি এ ব্যাপারে যোগাযোগ করছেন। অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে রাশিয়ার স্থায়ী মিশন এক্সে জানিয়েছেন, শুক্রবার রাশিয়া IAEA-কে জানিয়েছে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলার পর কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে সন্দেহভাজন রকেটের টুকরো পাওয়া গেছে। তিনি বলেন, এখন পর্যন্ত কুরচাতভ শহর NPP বা জ্বালানি অবকাঠামো স্থাপনায় সরাসরি গোলাবর্ষণ হয়নি। তবে সেখানকার পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ বলে জানিয়েছে মিশন। বন্যার্তদের রাজধানীতে সরিয়ে নিচ্ছেন কিম জং উন। উত্তর কোরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫,০০০-এরও বেশি মানুষকে রাজধানীতে সরিয়ে নিচ্ছে সেদেশের সরকার। দেশটির নেতা কিম জং উন জোর দিয়ে বলেছেন, বিদেশ থেকে সাহায্যের প্রস্তাব আসা সত্ত্বেও পুনরুদ্ধার প্রচেষ্টা স্বনির্ভর ভিত্তিক হবে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানিয়েছে। পিয়ংইয়ং গত সপ্তাহে বলেছে, জুলাই শেষের দিকে রেকর্ড পরিমাণ বর্ষণে চীনের উত্তরাঞ্চলে অনেক মানুষ মারা গেছে, প্লাবিত হয়েছে বসতবাড়ি, তলিয়ে গেছে কৃষিজমি। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA জানায়, শুক্রবার বন্যা কবলিত উইজু এলাকা পরিদর্শনকালে কিম বলেন, সরকার উত্তরাঞ্চলে বন্যাক্রান্ত প্রায় ১৫,৪০০ মানুষকে রাজধানীতে সরিয়ে নিচ্ছে এবং তাদের ধ্বংস বাড়িঘর পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বজায় থাকা সত্ত্বেও কোরিয়ান রেড ক্রসের মাধ্যমে দক্ষিণ কোরিয়া মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছে। মস্কোর পক্ষ থেকেও অনুরূপ প্রস্তাব দেওয়া হয়েছে। সিউলের বার্তা সংস্থা ইয়োনহাপ পরিবেশিত খবরে বলা হয়, চীন এবং জাতিসংঘ শিশু তহবিল সাহায্য করার জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছে। KCNA জানায়, তবে কিম শুক্রবার বলেছেন, দেশের পুনরুদ্ধারের প্রচেষ্টা পুরোপুরিভাবে স্বনির্ভরতার উপর ভিত্তি করে হবে। প্রতিবেদনে বলা হয়, তবুও তিনি বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাকে তাদের মানবিক সহায়তার প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছেন।